আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল কেমিয়াতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ছি দশম শ্রেণীর চলতড়িৎ চ্যাপ্টারটা। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম ওহমস ল। ওহমস ল এর আমরা কেবলমাত্র ওহমস ল এর প্রতিপাদ্যটা এবং তার গাণিতিক সমীকরণটা পড়েছিলাম, কিন্তু তার কোনো ম্যাথামেটিক্স করিনি। তোমরা এখনও যারা এই আগের ক্লাসটা করনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখো, দিলে পরের অংশটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আমরা আজকে ওই আগের অংশটা অল্প একটুখানি রিকল করে আমরা ওহমস ল এর উপর নির্ভর করে যে সমস্ত গাণিতিক উদাহরণগুলো আছে সেই গাণিতিক উদাহরণগুলো করব, এবং আমরা আজকে আলোচনা করব নতুন টপিক কোষের আভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট কাকে বলে এবং রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক কী। তো আমরা আজকে আগে যাই, পুরাতন যে ওহমস ল পড়েছিলাম সেই ওহমস ল এরটাকে একটুখানি রিকল করে নিয়ে তার নিউমেরিক্যালগুলো একটু সলভ করে নিই। কারণ আমি আগের ক্লাসে বলেছিলাম তোমাদেরকে যে একসঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওহমস ল এর একই রকম অঙ্ক দুটো নিউমেরিক্যাল একদিনে করাবো না, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাই জন্য আমি আজকের ক্লাসে প্রথমে ওহমস লটা একটু রিকল করে নিউমেরিক্যালগুলো আমরা করে নেব। তাহলে আমরা ওহমস লতে কী দেখেছি না, কোনো একটা বর্তনী বা সার্কিট যাকে আমরা বলি, বর্তনীতে যদি কোনো একটা রেজিস্ট্যান্স রাখা থাকে, এখানে এ বিন্দুতে যদি তার বিভব প্রভেদ ভিএ এবং বি বিন্দুতে যদি তার বিভব প্রভেদ ভিবি হয় এবং তার যদি তড়িৎ প্রবাহ মাত্রা আই হয়, তাহলে কি বলা হয়েছিল? ওহমের সূত্র অনুসারে উষ্ণতা ও অন্যান্য উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা, উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো বস্তুর প্রবাহ মাত্রা, যেটাকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। বিভব প্রভেদের সমানুপাতিক হয়। তাহলে এখানে এ প্রান্তের বিভব হচ্ছে ভিএ আর বি প্রান্তের বিভব হচ্ছে ভিবি, যেখানে ভিএ গ্রেটার দেন ভিবি। তাহলে বিভব পার্থক্য কত হবে? ভিএ মাইনাস ভিবি। এটা বিভব প্রভেদ, যেটাকে আমরা সমান কি ধরবো? ভি ধরবো। আর প্রবাহ মাত্রা কত ধরেছি? আই। তাহলে ওহমসের যে সূত্র সেই সূত্র অনুযায়ী কি হবে? আই ভ্যারিজাস ভিএ মাইনাস ভিবি, বা আই ভ্যারিজাস কি হবে? ভি। তাহলে এইটাকে আমরা উল্টে লিখতে পারি, কি হবে? ভি ভ্যারিজাস আই। তাহলে এটাকে সমান করার জন্য কি লাগবে? একটা আনুপাতিক ধ্রুবক লাগবে, যেটাকে আমরা কি বলেছিলাম? আর আই। বা এখানে আর কে আমরা কি বলছি? আর কে বলেছি সমানুপাতিক 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 ধ্রুবক। কি বলেছি আমরা? চারকে বলেছি সমানুপাতিক ধ্রুবক, যার নাম হচ্ছে রোধ। অর্থাৎ কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ করার সময় কি হয়? কিছু বাধা সৃষ্টি হয়, যাকে আমরা বলছি কি? ওই প্রবাহীর রোধ। তাহলে আর সমান কি? এখান থেকে আমরা রোধের সংজ্ঞা পেয়েছিলাম আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে কোনো পরিবাহীর রোধ বলতে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ ও পরিবাহীর প্রবাহ মাত্রার
যে অনুপাত তাকে আমরা কি বলবো হচ্ছে রোধ। তাহলে এখানে যেটা হচ্ছে ইকুয়েশন, তাহলে ওখানটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর বা আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে এই যে সমীকরণ থেকে আমরা হচ্ছে কি করব, আমরা অনেক নিউমেরিক্যাল সলভ করব। তাহলে এই হচ্ছে আমাদের ওহমস ল, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি। আজকে শুধুমাত্র জাস্ট রিকল করলাম এবং এখান থেকে আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করব। তাহলে 1 নম্বর নিউমেরিক্যালে আসা যাক। 1 নম্বর সমীকরণে বলছে, এই 1 নম্বর প্রশ্নটা কীরকম থাকবে, কোনো পরিবাহীর বিভব প্রভেদ দেওয়া থাকবে, কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা দেওয়া থাকবে, দিয়ে বলবে ওই পরিবাহীর রোধ নির্ণয় করো, ওই পরিবাহীর রোধ নির্ণয় করো। ঠিক আছে, ধরো কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার, কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা হচ্ছে কত, 5 অ্যাম্পিয়ার। ওই পরিবাহীর বিভব প্রভেদ 200 ভোল্ট হলে পরিবাহীর রোধ নির্ণয় করো। তাহলে কি বলছে, কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা হচ্ছে 5 অ্যাম্পিয়ার আর ওই পরিবাহীর যে বিভব প্রভেদ সেটা হচ্ছে 200 ভোল্ট, তাহলে ওই পরিবাহীর রোধ কত হবে। তাহলে আমরা কি জানি, ওহমের সূত্র অনুযায়ী আর ইকুয়াল টু ভি বাই আই, যেখানে ভি সমান কত হচ্ছে 200 ভোল্ট আর আই ইকুয়াল টু হচ্ছে কত 5, আচ্ছা 5 নয়, এটা হচ্ছে 25 অ্যাম্পিয়ার করে দাও, 25 অ্যাম্পিয়ার হয়ে গেল। তাহলে আর ইকুয়াল টু কত হবে, 200 বাই হচ্ছে 25, তাহলে কত হবে 4/25 সমান হচ্ছে 4 ওহম। পরিবাহীর রোধের একক কি, রোধের এসআই একক হচ্ছে, রোধের এসআই একক সমান হচ্ছে ওহম। ঠিক আছে, যেটাকে ওই ওমেগা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে খুবই সহজ অঙ্ক। তাহলে তোমাদেরকে আমি আগেও বলেছি, সব ক্লাসে আমি নিউমেরিক্যাল করানোর সময় বলি, মাধ্যমিকে যখন তোমরা এর অ্যান্সারগুলো করবে, এরকম নিউমেরিক্যালের যখন অ্যান্সার করবে 2 নাম্বার বা 3 নাম্বারে, তখন নাম্বার ডিভিশনের সময় তুমি কোন সূত্রটা প্রয়োগ করে তুমি নিউমেরিক্যালটা সলভ করছো, সেই শুধু যদি এইটুকু অংশও লিখে আসো তাহলে কিন্তু তোমার হচ্ছে হাফ নাম্বার তোমার জন্য অ্যাওয়ার্ড থাকবে। আর তুমি যদি উত্তর লাস্টে লিখে আসো, তুমি শুধু হচ্ছে কি দিলে না, এর ইউনিটটা দিলে না, তাহলে কিন্তু তোমাকে কোনো রকম অ্যাওয়ার্ড দেওয়া যাবে না। হ্যাঁ, আবার তুমি যদি পুরো উত্তর ঠিক করে নিয়ে এসছো, ইউনিট দাওনি, তাহলেও কিন্তু তুমি অ্যাওয়ার্ড পাবে না। আর প্রত্যেকটা স্টেপের জন্য এরকম, ধরো তুমি এই যে সূত্রটা শুধু লিখলে, কোন ইকুয়েশনটা ধরে তুমি প্রবলেমটা সলভ করছো, তখন সেই ইকুয়েশনটার জন্য তোমাকে হাফ মার্ক অ্যাওয়ার্ড করা হবে। আচ্ছা, তারপরে তুমি যে ওই ভ্যালুগুলো পুট করলে তার জন্য হচ্ছে হাফ মার্ক দেওয়া থাকবে, তোমার এই প্রবলেমটা তুমি যে সলভ করলে তার জন্য হাফ মার্ক থাকবে, আর ইউনিটের জন্য হাফ মার্ক থাকবে। এই করে একটা 2 নাম্বারের প্রশ্নকে এরকম করে ভাগ করা থাকে। তাই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি কী সূত্র ধরে করা হচ্ছে, কি কার ইউনিট কতটা, এবং লাস্টে উত্তর করার সময় উত্তরে কিন্তু ইউনিট তোমরা মাস্ট লিখবে। তাহলে এটা হলো 1 নম্বর প্রবলেম। চটপট স্ক্রিনশট নাও বা খাতায় করো। এর পরের প্রশ্নে আসছি। বলছে কোনো পরিবাহীর রোধ 24 ওহম, ওই পরিবাহীর প্রবাহ মাত্রা 6 অ্যাম্পিয়ার হলে পরিবাহীতে কত বিভব প্রভেদ দিতে হবে। ঠিক আছে, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, আর ইকুয়াল টু আই ভি বাই আর,
এই ভি বাই আই। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের কত আছে, আর ইকুয়াল টু বলে দেওয়া আছে 24 ওহম। আচ্ছা, আই ইকুয়াল টু বলে দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার। তাহলে কি বের করতে হবে, ভি ইকুয়ালস টু আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এই সমীকরণ থেকে যদি দেখি, ভি ইকুয়াল টু কী হচ্ছে, আই গুণিত আর। তাহলে আই ইকুয়াল টু কত, 6, আর এটা হচ্ছে কত, 24। তাহলে কত হবে, 4 × 24, 4 হাত থাকলো 2, 6 × 12, 13, 14, 6 × 12, 13, 14 ভোল্ট। তাহলে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত হতে হবে, 144 ভোল্ট। দেখো কোনো অসুবিধে হচ্ছে কিনা, ঝটপট অঙ্কটা করো, খাতায় টোকো বা স্ক্রিনশট নাও। হয়েছে? আচ্ছা, একটি ইলেকট্রিক ইস্ত্রির রোধ হচ্ছে 50 ওহম। ঠিক আছে, একটা ইলেকট্রিক ইস্ত্রির রোধ হচ্ছে 50 ওহম। এরপর ওই ইস্ত্রিটিকে 220 ভোল্ট বিভব প্রভেদযুক্ত কোনো প্রবাহে যোগ করা হলো। ইস্ত্রিতে কত তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, তড়িৎ প্রবাহ হবে বা পাওয়া যাবে। তাহলে একই রকমভাবে এখানে দেখো ইস্ত্রির রোধ দিয়ে দেওয়া আছে, আর হচ্ছে বিভব প্রভেদ দিয়ে দেওয়া আছে। কি বের করতে হবে, প্রবাহ মাত্রা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, ওহমের সূত্র অনুযায়ী আর ইকুয়াল টু ভি বাই আই। ঠিক আছে, বা আই সমান কি হবে, ভি বাই আর, যেখানে আই ইকুয়াল টু হচ্ছে কত আমাদেরকে নির্ণয় করতে হবে, দিয়ে দেওয়া আছে ভি সমান 220 ভোল্ট। আচ্ছা, আর ইকুয়াল টু কত দিয়ে দেওয়া আছে, 50 ওহম। তাহলে আই ইকুয়াল টু কত হবে, 220 ডিভাইডেড বাই 50। তাহলে কত হবে, 5 × 4 = 20, তাহলে 4.4 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রা কত হবে, 4.4 অ্যাম্পিয়ার। তাহলে এই ওহমের এই ইয়েটা থেকে, সূত্র থেকে কিন্তু 1-2 নম্বরের অঙ্ক কিন্তু ম্যাক্সিমামই থাকে, হয় ওখানটা থেকে বা প্রবাহ মাত্রা থেকে কিন্তু মাস্ট একটা অঙ্ক থাকে, প্রায় অল্টারনেট ইয়ারে দেখতে পাওয়া যায়। তাই এগুলো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে ওখান থেকে কি প্রশ্ন আসতে পারে, ওহমের সূত্রটি বিবৃত করো, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, বা এইরকম একটা কোনো নিউমেরিক্যাল পড়তে পারে। তাহলে এটা হলো, ঝটপট তোমরা স্ক্রিনশট নাও বা খাতায় প্রবলেমটা সলভ করো। আমার মনে হয় বেটার হবে খাতাতে প্রবলেমটা সলভ করে নিলে তোমাদের বুঝতে সুবিধে হবে। এরপরে আমরা আসছি এর পরের যে অংশ, কোষের আভ্যন্তরীণ রোধ কী, কোষের আভ্যন্তরীণ রোধ কী এবং নষ্ট ভোল্ট কী, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কোষের আভ্যন্তরীণ রোধ বলতে আমরা, কোষ বলতে কি বুঝি না, কোনো পরিবাহীতে বা কোনো হচ্ছে তড়িৎ বর্তনীতে যদি আমরা কন্টিনিউয়াস কারেন্টকে যদি বা ইলেকট্রন প্রবাহকে যদি আমরা বজায় রাখি, আধানকে প্রবাহিত করতে চাই, তাহলে বাইরের থেকে একটা সোর্স লাগে, এনার্জির সোর্স লাগে, যেখানে কি হয় না তড়িৎ শক্তি হচ্ছে অন্য কোনো শক্তি বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে সেই রকম একটা হচ্ছে যদি সার্কিট আমরা নিই, তাহলে কি হবে, ধরো এইরকম একটা
হচ্ছে তোমার সার্কিট তৈরি করলাম, যেখানে এই পরিবাহীর রোধ হচ্ছে আর, এর বিভব প্রভেদ এই বিন্দুতে হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু, এই বিন্দুতে তাদের বিভব প্রভেদ কত হচ্ছে, এই যে VA মাইনাস VB যেটা, সেটা সমান হচ্ছে কি, এটা তার বিভব প্রভেদ। আর এই কোষটা যে এখানে হচ্ছে তার তড়িৎচালক বল হচ্ছে E। এরপর দেখো ঘটনাটা কি ঘটে, আমি একটা কোষের ছবি আঁকি দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ধরো এইটা একটা সরল কোষ, এর মধ্যে কি আছে, একটা ইলেকট্রোলাইট রাখা আছে, ধরো H2SO4 এর সলিউশন রাখা আছে, তাই তো, এই H2SO4 এর সলিউশন রাখা আছে। এরপরে কি করা হয়, এর মধ্যে দুটো তড়িৎদ্বার প্রবেশ করানো হয়। কি করা হয়, দুটো তড়িৎদ্বার প্রবেশ করানো হয়। একটা ধরো এটা হচ্ছে একটা কপারের তড়িৎদ্বার, একটা কপারের তড়িৎদ্বার নিমজ্জিত করা হলো, এটা হচ্ছে কি হচ্ছে কপারের তড়িৎদ্বার, এটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার হিসেবে থাকে। আর আরেকটা থাকে হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বার, যেটাকে হচ্ছে আমাদের কি হয় নেগেটিভ তড়িৎদ্বার হিসেবে, জিঙ্ক এটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার হিসেবে কাজ করে। এরপর কি করা হয়, এইটাকে হচ্ছে একটা এরকমভাবে বাইরের হচ্ছে রোধের সঙ্গে যোগ করা হয়, ঠিক আছে, যোগ করা হয়। এরপর দেখো এখানে একটা সুইচ থাকবে, যেটা হচ্ছে ওই যে অফ অন করতে হচ্ছে সুবিধে হবে, ঠিক আছে। এরপর দেখো কি হয়, আমরা দেখেছি এইখানটাতে তো পজিটিভ চার্জ থাকে, এগুলোতে তো পজিটিভ চার্জ থাকে, আর হচ্ছে কি হয়, আর এইখানটাতে হচ্ছে কি থাকে, এগুলোতে নেগেটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকে। এরপর কি হয়, এই যে ইলেকট্রনগুলো এই পথে প্রবাহিত হয়, ইলেকট্রনগুলো এই পথে প্রবাহিত হয়, আর হচ্ছে কারেন্ট তার কি হয় উল্টো দিকে প্রবাহিত হয়, কারেন্ট কোন দিকে যায়, তার উল্টো দিকে প্রবাহিত হয়। এরপর দেখো কারেন্ট যখন এই পজিটিভ তড়িৎদ্বার থেকে তার দিয়ে এই নেগেটিভ তড়িৎদ্বারে আসলো, এটা অবধি ঠিক আছে, কিন্তু যখন এই নেগেটিভ তড়িৎদ্বার থেকে যখন এই পজিটিভ তড়িৎদ্বারে যাবে, যদি না হয় তাহলে তো ফ্লো বন্ধ হয়ে যাবে, কারেন্টের প্রবাহ তো বন্ধ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি এইখানে যেতে হয়, যখন কারেন্টটা যায়, কোনো আধান যখন যায়, তখন কি হয় না, এই যে তরলটা কোষের মধ্যে যে তরলটা থাকে, তাহলে কোষের মধ্যে যে রাসায়নিক থাকে, রাসায়নিক পদার্থ বা তরল থাকে, যে তরল থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে যে তরল থাকে, সে কী করা হয়, সে এই কারেন্টটাকে প্রবাহিত হতে কিছু বাধার সৃষ্টি করে, একে আমরা ধরলাম স্মল আর। তাহলে এই যে বাধার সৃষ্টি হচ্ছে কোষের অভ্যন্তরে, যখন হচ্ছে এই বাধার সৃষ্টি হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি আভ্যন্তরীণ রোধ। দেখো একটা এক্সটার্নাল রোধ আর সেটা তো আছেই এখানে, সেটা ছাড়াও কি হচ্ছে, যখন হচ্ছে কোনো তড়িৎ কোষের অভ্যন্তরীণ যে তরলটা থাকছে বা যে রাসায়নিক পদার্থ থাকছে, সেই রাসায়নিক পদার্থ হচ্ছে কি হচ্ছে, ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে যে ইলেকট্রন পরিবহনটা হচ্ছে বা হচ্ছে তড়িতের যে পরিবহনটা হচ্ছে, সেই তড়িৎ পরিবহনে কি করে, বাধার সৃষ্টি করে। এই আভ্যন্তরীণ কোষ যে বাধার সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে কি আভ্যন্তরীণ রোধ, কোষের আভ্যন্তরীণ রোধ। এই যে বাধার সৃষ্টি করছে, এইটাকে বলা হচ্ছে কি কোষের আভ্যন্তরীণ রোধ। তাহলে তড়িৎ কোষের মধ্যস্থ, আমরা তাহলে এটাকে লিখতে পারি তড়িৎ কোষের মধ্যস্থ, তড়িৎ কোষ মধ্যস্থ কোনো সক্রিয় তরল, তড়িৎ কোষ মধ্যস্থ কোনো সক্রিয় তরল বা রাসায়নিক পদার্থ, তাহলে রাসায়নিক পদার্থকে কি করা হয় হচ্ছে, রাসায়নিক পদার্থ ওই তড়িৎদ্বার দুটির মধ্যে তড়িৎ প্রবাহে যে বাধার সৃষ্টি করে, তাকে কোষের আভ্যন্তরীণ রোধ বা নষ্ট ভোল্ট বলা হয়।
তার মানে কি হচ্ছে, এই যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, নইলে তড়িতের কি হবে, এখানে যদি তড়িৎটা প্রবাহিত না হয় তাহলে তো আমার হচ্ছে মানে কন্টিনিউয়াস তড়িৎ একটা মানে সার্কিট তো সম্পূর্ণ হবে না, বর্তনী তো মুক্ত হয়ে যাবে, তাহলে তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে এটাকে যদি তড়িৎ প্রবাহ সচল রাখতে হয়, এখান থেকে তড়িৎকে কি হবে, এই অভিমুখে যেতে হবে। তো যখন এই তড়িৎটা এই থেকে এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যখন যাবে, অ্যানোডের দিকে যখন যাবে তখন কি হয় না হচ্ছে এখানে এই যে তরলটা তড়িৎ প্রবাহে যে বাধা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কি আভ্যন্তরীণ রোধ বা নষ্ট ভোল্ট, আভ্যন্তরীণ রোধ বা নষ্ট ভোল্ট বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই আভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে না, আভ্যন্তরীণ রোধ কিন্তু 4টে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা এখন দেখব আভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। আভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর, এই যে নিমজ্জিত তড়িৎ দ্বারগুলো আছে, সেই তড়িৎ দ্বারের যে অংশটা দ্রবীভূত হয়ে আছে, মানে তরলে নিমজ্জিত তড়িৎ দ্বারের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাহলে কোষের মধ্যে নিমজ্জিত, কোষের মধ্যে তরলে নিমজ্জিত তড়িৎ দ্বারের ক্ষেত্রফল বাড়লে রোধ, আভ্যন্তরীণ রোধ কমে। তাহলে এই যে তড়িৎ দ্বারগুলো দ্রবীভূত আছে, যতটা অংশ ওই তরলের নিচে আসে, সেই ওই অংশে যদি হচ্ছে এই পাতের ক্ষেত্রফল বাড়ে, তার মানে যদি তুমি সরু পাত নাও রোধ বেশি হবে, যদি মোটা পাত নাও মানে তার ক্ষেত্রফলটা বেশি হবে, এরকম চ্যাপটা পুরো মোটা পাত নিচ্ছ তখন তাহলে কি হবে, তার রোধটা কম হবে। 2 নম্বর হচ্ছে এই যে তড়িৎ দ্বারগুলোর মধ্যে যত দূরত্ব বাড়বে রোধ তত বৃদ্ধি পাবে। তাহলে তড়িৎ দ্বারের দূরত্ব যত বৃদ্ধি পাবে রোধ তত বৃদ্ধি পাবে। 3 নম্বর, তাহলে কি হলো, এক নম্বর তড়িৎ দ্বারগুলো যে তড়িতের মধ্যে দ্রবীভূত অবস্থাতে আছে, সেই দ্রবীভূত অংশের ক্ষেত্রফল, তড়িৎ দ্বারের যে ক্ষেত্রফল ওটা যদি বৃদ্ধি পায় রোধ কমে যাবে, আর ক্ষেত্রফল কমে গেলে রোধ বেড়ে যাবে। আর এই তড়িৎ দ্বারের মধ্যে ডিস্টেন্স, যদি এই ডিস্টেন্স বাড়ে, তড়িৎ দ্বারগুলোর মধ্যে যদি ডিস্টেন্স বাড়ে তাহলে কি হবে না হচ্ছে রোধ বৃদ্ধি পাবে, আর যদি ডিস্টেন্স কমে তাহলে কি হবে, রোধ কমতে থাকবে। আচ্ছা, আভ্যন্তরীণ তরলের গাঢ়ত্ব, এই যে আভ্যন্তরীণ তরল যেটা আছে তার যদি গাঢ়ত্ব বৃদ্ধি পায় তাহলে কি হবে, রোধ বৃদ্ধি পাবে। তাহলে কোষ মধ্যস্থ তরলের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে, কোষ মধ্যস্থ তরলের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে কি হবে, রোধ, আভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পাবে। এখানে আমি রোধ লিখছি, এগুলো সব আভ্যন্তরীণ রোধ হবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরে কি হবে না হচ্ছে যত এই দ্রবণের উষ্ণতা বৃদ্ধি পাবে তত রোধ কমতে থাকবে, উষ্ণতা যত বৃদ্ধি হবে তত রোধ কম হবে। তাহলে ওই দ্রবণের উষ্ণতা যত বেশি হবে তত, দ্রবণের উষ্ণতা যত বেশি হবে তত কি হবে, রোধ কমতে থাকবে, তত রোধ কমতে থাকবে। তাহলে আভ্যন্তরীণ রোধ এই 4টে বিষয়ের উপরে নির্ভর করে। 1 নম্বর, তরলে দ্রবীভূত অবস্থাতে এই তড়িৎ দ্বারের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে রোধের পরিমাণ তত কমবে, যত এই তরলের দণ্ডগুলোর দূরত্ব বৃদ্ধি পাবে, মানে হচ্ছে তড়িৎ দ্বারগুলোর দূরত্ব যত বৃদ্ধি পাবে রোধ তত বৃদ্ধি পাবে, দূরত্ব কমলে রোধ কমবে। কোষ মধ্যস্থ তরলের গাঢ়ত্ব যত বাড়বে রোধ তত বৃদ্ধি পাবে, এবং এই যে তরলের বা দ্রবণের উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কমবে। তাহলে এই 4টে জিনিসের উপরে কোনো হচ্ছে তোমার
কোষের আভ্যন্তরীণ যে রোধ সেটা নির্ভর করে। ঠিক আছে, এরপরে আমরা একটু তোমাকে এটাকে গাণিতিক আকারে প্রকাশ করব। এখন দেখো আমরা এর পরে পড়ব সমবায় মানে সিরিজ, কেমন করে একটা রোধের সঙ্গে আরেকটা রোধ জয়েন হচ্ছে সেটাকে আমরা বলবো সিরিজ। এখানে দেখো যে আভ্যন্তরীণ রোধ, এটা যদি আমি আর ধরি তাহলে এই আর এই যে বাহ্যিক যে রোধ আর, সেটা দুটো দেখো কি আছে, শ্রেণী সমবায়ে আছে। এবং আমরা জানি শ্রেণী সমবায়ে যখন থাকে তখন কি হয়, তাদের যে মোট রোধ কি হয়ে যায়, ওই দুটো রোধের যোগফল হয়ে যায়। তাহলে এখানে যখন একটা এরকম কোনো বর্তনী যখন এইরকম তড়িৎ কোষের সঙ্গে যুক্ত থাকবে এবং তড়িৎ কোষের রোধ যদি আভ্যন্তরীণ রোধ আর হয়, তাহলে ওই যে পুরো বর্তনীর মোট রোধ হবে কত, আর প্লাস আর। বুঝতে কোনো অসুবিধে হলো নাকি বলো? আবারও বলছি, শ্রেণী সমবায় মানে ধরো এই যে একটা রোধ R1, এর সঙ্গে আবার একটা শ্রেণী মানে পরপর, তাহলে এইখানে আরেকটা রোধ যুক্ত আছে। এখানে জাস্ট এটাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলছি কি তোমার শ্রেণী সমবায়। আমরা এর পরে আসব শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এবং সেখানে তাদের তুল্য রোধ কত হয় সেটা নিয়ে আসব। তো শুধু এখানে জেনে রাখো এটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এবং শ্রেণী সমবায় কেন যে মোট রোধ আর প্লাস আর হবে, সেটা আমরা যখন শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় পড়াবো তখন আমরা তোমাদেরকে একদম ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেবো কেন এটা মোট রোধ দুটো রোধের যোগফল হচ্ছে। এখন শুধু জেনে রাখো এখানে যে এই যে আভ্যন্তরীণ রোধ এবং যে বহিস্থ যে রোধ, বাইরের যে রোধ, সেই রোধ দুটো কি আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাই এই বর্তনীর মোট রোধ কত হবে, যখন বর্তনীটা যুক্ত অবস্থাতে থাকবে তখন মোট রোধ কত হবে, আর প্লাস আর হবে। এরপরে দেখো এর মধ্য দিয়ে ধরলাম আই, প্রবাহ মাত্রা কত হচ্ছে, আই, প্রবাহ মাত্রা কত হচ্ছে, আই, এর প্রবাহ মাত্রা কত হচ্ছে, আই। এবং ই কত, তড়িৎচালক বল, তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল কত, সেটা ই। এখানে কোষের তড়িৎচালক বল ই, আর আভ্যন্তরীণ রোধ, আর ভি তাদের বিভব পার্থক্য, আর বা আই তোমার তড়িৎ তোমার আই তার তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা ওহমের সূত্র থেকে আমরা সহজেই বলতে পারি যে তার যে তুল্য রোধ বা মোট রোধ সমান কি হবে, তুল্য রোধ সমান তড়িৎচালক বল ডিভাইডেড বাই তড়িৎচালক বল, যখন তড়িৎচালক বল ডিভাইডেড বাই কি হবে, আই। ইয়েস অর নো? আর প্লাস আর, তাহলে মোট রোধ কি হবে, তড়িৎচালক বল ডিভাইডেড বাই তড়িৎ প্রবাহ মাত্রা। হয়েছে? তড়িৎচালক বল বাই তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, এরপরে এটাকে যদি আমরা জাস্ট গুণ করি, এটা এখান থেকে এখানে যাচ্ছে, দেখো যদি গুণ করি তাহলে কি হবে, আই আর প্লাস আই আর, জাস্ট দেখো ক্রস গুণ করেছি, সমান ই সমান ই, বা আই আর সমান ই মাইনাস আই আর। এটা জাস্ট ওই দিকে গেল, ঠিক আছে। এরপর এই আই আর সমান ওহমের ল থেকে আমরা কি বলতে পারি, ভি ইকুয়াল টু এই আর ইকুয়াল টু কি ভি বাই আই, বা ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই যে বিভব প্রভেদ ভি সমান কি হবে, ই মাইনাস আই আর। ঠিক আছে, ভি সমান আই মাইনাস আর। তাহলে আমরা যে এই যে বাইরের বর্তনীতে যে বিভব প্রভেদের যে প্রান্তের যে বিভব প্রভেদ হবে, সেই বিভব প্রভেদের মান যে তড়িৎচালক বলের থেকে কিছুটা কম হবে। আমরা যখন তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের যখন পার্থক্য পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম, তড়িৎচালক বলের মান কিছুটা যে তড়িৎচালক বলের মান বেশি হয় এবং বিভব প্রভেদের মান তড়িৎচালক বলের মানের থেকে কম হয়। কেন কম হয় দেখো এখানে প্রুভ হচ্ছে, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। তাহলে এই যে তড়িৎ প্রবাহ মাত্রা তার যে আভ্যন্তরীণ রোধের যে গুণফল সেটা এর থেকে বেরিয়ে যাচ্ছে, এই যে আই আর, এইটাকেই আমরা কি বলছি, এই ভোল্টেজটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য একে আমরা কি বলছি, নষ্ট ভোল্ট। কি বলছি, নষ্ট ভোল্ট। তাহলে এটাকেই বলা হচ্ছে আভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট। যেহেতু এই ভি সমান ই মাইনাস আই আর, তাহলে যেহেতু এই আই আর আভ্যন্তরীণ রোধটা নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে নষ্ট ভোল্ট বলা হচ্ছে। তাহলে কখনোই কিন্তু ওই যে বাইরের যে
যে বিভব প্রভেদ সেটা কিন্তু তড়িৎচালক বলের সমান হবে না, তার থেকে কিছুটা কম হবে। কতটা কম হবে? যে আভ্যন্তরীণ রোধ এবং প্রবাহ মাত্রার যে গুণফল হবে সে তার সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যখন, এরপর দেখো যখন হচ্ছে মানে এখানে হচ্ছে সার্কিটটা কি আছে, খোলা আছে। সার্কিটটা কি আছে? খোলা আছে। কি আছে? সার্কিটটা মুক্ত অবস্থাতে আছে। মুক্ত অবস্থাতে যখন থাকবে তখন কি হয়ে যাবে? এই যে আরটা, এই আরটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আর সমান কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তখন কি হবে? ভি সমান ই হবে। ভি সমান ই। তাহলে আমরা উল্টো দিকে তড়িৎচালক বলের যখন সংজ্ঞা পড়েছিলাম তখন আমরা কি পড়েছিলাম? যে কোনো মুক্ত বর্তনীতে যখন হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদকে কি বলা হয়? ওই পরিবাহী বা ওই কোষের তড়িৎচালক বল বলা হয়। দেখো এখানে যখন হচ্ছে তড়িৎ প্রবাহ বন্ধ আছে তখন কি হচ্ছে? আভ্যন্তরীণ রোধ শূন্য হয়ে যাচ্ছে, তখন হচ্ছে ভি ইকুয়াল টু ই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এর বিকল্প সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? যখন বর্তনী মুক্ত অবস্থাতে থাকে, যখন বর্তনী মুক্ত অবস্থাতে থাকে তখন কি আছে? মানে মুক্ত বর্তনীতে, বদ্ধ বর্তনী নয়, মুক্ত বর্তনীতে দুই প্রান্তের বিভব প্রভেদকেই কি বলা হবে? ওই মানে কোষের বা ওই কোষের কি বলা হবে? তড়িৎচালক বল। হয়েছে? এর আগে আমরা পড়েছিলাম, এটা জাস্ট এখানে প্রুফ করলাম। কোনো অসুবিধা আছে? দেখো হয়েছে। আচ্ছা, বিভব প্রভেদের সংখ্যা কি হবে তাহলে? বিভব প্রভেদে হচ্ছে কি হবে না, হচ্ছে যখন সার্কিটটা বন্ধ থাকবে তখন ওই বাহ্যিক যে তার থাকছে তার দুই প্রান্তের বিভব প্রভেদকে আমরা কি বলবো? তার বিভব প্রভেদ, বিভবের পার্থক্যকে আমরা বলবো কি? বিভব প্রভেদ। এতটা অবধি কোনো অসুবিধা আছে? নেই? আচ্ছা, এরপরে তাহলে আমরা দুটো জিনিস জানলাম, যে পরিবাহীর রোধ, যেটা ওহমের সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি। কি বলছি? যে কোনো পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহ হওয়ার চেষ্টা করে বা তড়িৎ পরিবাহিত হয় তখন কি হয়? কোনো একটা শক্তি, কোনো একটা বাধা, কোনো একটা জিনিস তাকে কি করা হয়? তড়িৎ প্রবাহ হতে বাধা দেয়। তড়িৎ প্রবাহে কি দেয়? বাধা দেয়, যাকেই আমরা কি বলছি? রোধ। মানে কোনো পরিবাহীর তড়িৎ পরিবহনে যারা বাধা দেয় তাকেই আমরা কি বলছি? রোধ। ঠিক আছে, তাহলে আমরা এই রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেই জিনিসটা দেখব। এক নম্বর কথা দেখো, কোনো পরিবাহী রোধ সবার প্রথমে কিসের উপর নির্ভর করে? উষ্ণতার উপরে এবং উপাদানের উপরে। উষ্ণতার উপরে নির্ভর করে আর কিসের উপর নির্ভর করে? উপাদানের উপর নির্ভর করে। কি উপাদান? সেটার উপর নির্ভর করে। যেমন দেখো, যদি আমি রূপো আর অ্যালুমিনিয়াম আর সঙ্গে যদি অন্য কোনো ধাতু নিই তাহলে দেখতে পাবো রূপোর যে রোধ সেটা অনেকটাই কম। তাই জন্য রূপোর মধ্য দিয়ে কী হবে? খুব সহজেই তড়িৎ পরিবাহিত হতে পারে। আর কিন্তু কপারের যে রোধ সেটা রূপোর থেকে কিন্তু বেশি, কিন্তু তাও আমরা যে অ্যালুমিনিয়ামের তার থেকেও হচ্ছে কিন্তু বেশি। কিন্তু হচ্ছে কি, আমরা অ্যালুমিনিয়ামকে কি করি? আমরা মানে বেশি মানে একদম খুব বেশি না, মোটামুটি কাছাকাছি থাকলেও এটা পরিবাহী হিসেবে কাজ করে। কিন্তু আমরা রূপোর তার ব্যবহার করি না বা কপারের তার ব্যবহার করি না। কেন ব্যবহার করি না? কারণ রূপোর তার দিয়ে তুমি যদি তোমার ঘরের বাইরে তুমি ভাবো তোমাদের হাই টেনশন ভোল্টেজ যে তার গেছে সেটাতে হচ্ছে কয়েক কেজি রূপো আছে। এখন তুমি রূপোর দাম ভাবো, যদি ওইটাকে আমরা চুরি করতে পারি তাহলে কত টাকা লাভ হবে বলো? মানুষ তো বিকল্প পথ হিসেবে ওই সমস্ত চুরি করে সমস্ত লাটে তুলে দেবে। তাই জন্য মানে চুরি হওয়ার ভয়েই কী করা হয়? রূপো। আর রূপো খুব এক্সপেন্সিভও। তার মানে যদি এই রূপো দিয়ে গোটাই যদি আবার ওয়্যারিং করতে হয় বা চতুর্দিকে যদি লাইন টানতে হয়, কত রূপো লাগবে বলো তো? তাহলে অনেক বেশি খরচ সাপেক্ষ। তাই জন্য অপেক্ষাকৃত কম খরচে যে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, অ্যালুমিনিয়ামকে আমরা কী করি? ওই এক্সটেনশন মানে হাই টেনশন তারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর আভ্যন্তরীণ যে আমরা ওয়্যারগুলো ব্যবহার করি, দেখবে যে অন্তরক পদার্থের ভেতরে যে এই যে লাল কালো সাদা এই সমস্ত যে লাল হলুদ, হ্যাঁ, এই যে তারগুলো আছে প্লাস্টিকের মধ্যে মোড়া, তার ভেতরে কি থাকে? কপারের তার দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এই এক একটা উপাদানের উপরে এক একটা উপাদানের রোধ এক এক রকমের হয়। তাহলে রোধ কি কি বিষয়ের উপরে নির্ভর করে? রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? রোধ কি কি বিষয়ের উপরে নির্ভর করে? তাহলে আমি কি বললাম? যে এক নম্বর হচ্ছে উষ্ণতা ও উপাদান।
তাহলে পরিবাহীর উষ্ণতা এবং উপাদান এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। এছাড়া কি হয়, উপাদান, উষ্ণতা, উপাদান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও পরিবাহীর দৈর্ঘ্যের ওপর রোধ নির্ভরশীল। তাহলে রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক, পরিবাহীর উষ্ণতা, উপাদান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তাহলে ধরো একটা পরিবাহী, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেক বেশি, একই লেন্থ অথচ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেক কম। তাহলে কিভাবে তার, মানে একটা মোটা তার আর একটা সরু তার, তাদের লেন্থটা একই, তাহলে তাদের রোধ কিভাবে পরিবর্তিত হবে সেটা দেখব। 1 নম্বর প্রথমে দেখছি হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। তাহলে কোনো পরিবাহীর উষ্ণতা, উপাদান ও দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে তাহলে কোনো পরিবাহীর উষ্ণতা, উপাদান ও দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তার মানে R ভ্যারিজাস 1/a, R ভ্যারিজাস 1/a। কখন? যখন L উষ্ণতা আর উপাদান কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে এই পরিবাহীর কিন্তু রোধ কি হবে? রোধ ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তার মানে যত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তত রোধ কি হবে? ব্যস্তানুপাতে বৃদ্ধি পাবে। ব্যস্তানুপাতে বৃদ্ধি পাবে মানে হচ্ছে মোটা যত তার হবে তার রোধ তত কম হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, রোধ কমে যাবে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হলে রোধ বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর হচ্ছে উষ্ণতা, উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি কি হয়, একই পরিবাহী দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু একই, একটা কি হচ্ছে ছোট মানে হচ্ছে তার লম্বাটা কম আর একটা লম্বাটা বেশি, তাহলে কি হবে? আর ভ্যারিজাস এল। কি কন্ডিশন? যখন এ উষ্ণতা ও উপাদান কনস্ট্যান্ট, উপাদান কি হচ্ছে কনস্ট্যান্ট যখন থাকছে তখন হচ্ছে কি হচ্ছে না রোধ এইভাবে পরিবর্তিত হচ্ছে, আর ভ্যারিজাস 1/a আর আর ভ্যারিজাস এল। ঠিক আছে, এরপর তোমরা বলবে যে উষ্ণতার উপাদানটা কেন আপনি দেখাচ্ছেন না? উপাদান যখনই হচ্ছে একটা মেটেরিয়াল চেঞ্জ হয়ে যাবে,
একটা যখন উপাদান একটা মেটেরিয়াল চেঞ্জ হয়ে যাবে, যেমন আমি আগেই বললাম অ্যালুমিনিয়াম এবং রূপো এবং হচ্ছে কপার, এই তিনটা আলাদা পদার্থ, এই তিনটে পদার্থেরই রোধ আলাদা। তাই এই তিনটাকে কিন্তু কখনোই কম্পেয়ার করা যাবে কি করে? দুটো অসমান জিনিসের মধ্যে কিভাবে কম্পেয়ার করা যাবে, তাই না? কম্পেয়ার করা যাবে না। তাহলে সেই হিসেবে উপাদানকে ফিক্স থাকতে হবে এবং উষ্ণতাকেও ফিক্স থাকতে হবে। তাহলে কি হয়, কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এবং দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, দৈর্ঘ্য কম হলে রোধ কম হয়। ঠিক আছে, এছাড়াও কতগুলো ভৌত জিনিসের উপরে কিন্তু রোধ নির্ভর করে। কি করে? কতগুলো ভৌত জিনিসের উপরে রোধ নির্ভর করে। যেমন চাপের উপরে। কিসের উপরে? চাপের উপরে রোধ নির্ভর করে। কিসের উপরে? চাপের উপরে রোধ নির্ভর করে। কিভাবে নির্ভর করে দেখো, এই যে কার্বনের গুঁড়ো, কার্বন গুঁড়ো, এর উপরে যদি চাপ বাড়ানো হয় তাহলে কি হবে? রোধ বৃদ্ধি পাবে না, চাপ বাড়ালে রোধ কমে যাবে। চাপ বাড়ানো হলে কি হবে? রোধ কমে যাবে। তাহলে কার্বন গুঁড়োর উপরে যদি আমরা প্রেসার মানে চাপ, যদি বায়ুর চাপ যদি আমরা কি করি? বাড়াই, তাহলে কি হবে? তার রোধ কমে যাবে। এর উপরে নির্ভর করে কি হচ্ছে? কার্বন যে মাইক্রোফোন তৈরি হয়, এটার উপর নির্ভর করে কি তৈরি হয়? কার্বন মাইক্রোফোন তৈরি হয়। কার্বন মাইক্রোফোন তৈরি হয়। ঠিক আছে, 1 নম্বর। তাহলে কিসের উপর নির্ভর করে হলো? এটা হচ্ছে তোমার চাপের উপর নির্ভর করলো। এরপরে আলোর উপর কি? কতগুলো ধাতু এবং কতগুলো অর্ধপরিবাহী আছে যার উপর আলো ফেললে কি হয়ে যায়? তার রোধ কমে যায়। যেমন সেলিনিয়াম ধাতু বা হচ্ছে তোমার জার্মেনিয়াম বা সিলিকন অর্ধপরিবাহী, এর উপরে কি হয় না? আলো ফেললে কি হবে? এর রোধ কমে যাবে। তাহলে দ্বিতীয় নম্বরে, এটা হচ্ছে 1 নম্বর গেল, এটা দ্বিতীয় নম্বর হচ্ছে জার্মেনিয়াম। আচ্ছা, সিলিকন ইত্যাদি অর্ধপরিবাহীর ক্ষেত্রে আলো পড়লে, অর্ধপরিবাহীতে আলো পড়লে কি হয়ে যায়? রোধ কমে। তাহলে এগুলো হচ্ছে অন্যান্য ভৌত জিনিস যেগুলো হচ্ছে কি হয়? রোধের উপর সরাসরি এফেক্ট ফেলে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় চৌম্বক ক্ষেত্রের মধ্যে গেলেও কি হয়? যে তোমার এই রোধের পরিবর্তন হয়। ঠিক আছে, এরপর আমরা এদের মধ্যে যে আভ্যন্তরীণ সম্পর্ক, সেই সম্পর্কটা দেখব। তাহলে আমরা কি দেখলাম? একটাতে দেখলাম আর মানে যখন হচ্ছে উপাদান এবং উষ্ণতা এবং উপাদান যখন অপরিবর্তিত থাকে, উষ্ণতা ও উপাদান অপরিবর্তিত থাকলে কি হচ্ছে? আর ভ্যারিজাস 1/a, যখন কি এল কনস্ট্যান্ট, আর ভ্যারিজাস 1/l, এল যখন হচ্ছে এ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি দুটোকে মিশিয়ে দিই, তাহলে কি হবে? যদি আমরা দুটোকে মিশিয়ে দিই তাহলে কি হবে? তাহলে কি আসবে? দুটোকে সমান করতে আসলেই একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। কি আসবে? একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, যে সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা কি বলবো? রো। ঠিক আছে, L/A। এই রোটাকে বলা হচ্ছে কি? রোধাঙ্ক। কি বলা হচ্ছে? রোধাঙ্ক। এটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলা হচ্ছে কি? রোধাঙ্ক। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে? রোধাঙ্ক। তাহলে এটা হচ্ছে কিসের উপর নির্ভর করে? রোধাঙ্ক। এই রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে? তোমার ওই উপাদানের উপরে, পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। ঠিক আছে, পরিবাহীর উপাদানের উপর এই রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ নির্ভর করে। তাহলে এখানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য এই রো, মানে হচ্ছে এই রোটাকে আমরা কি বলছি? আপেক্ষিক রোধ বা
রোধাঙ্ক কিসের উপর নির্ভর করছে? পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। তাহলে পরিবাহীর যদি উপাদান চেঞ্জ হয়ে যায়, মানে কপার যদি না থাকে, কপারের বদলে যদি অ্যালুমিনিয়াম নিই, তাহলে কি হয়ে যাবে না এই রো এর মান পরিবর্তিত হবে। এই রোকে আমরা কি বলবো? রোধাঙ্ক বলবো। এখন তাহলে রোধাঙ্কের আমরা সংজ্ঞা কি করে দেবো? আপেক্ষিক রোধের সংজ্ঞা আমরা কি করে দেবো? না দেখো, যদি L = 1 হয় আর A = যদি 1 হয়, তাহলে কি হবে না R = কি হয়ে যাবে? রো হয়ে যাবে। কি হয়ে যাবে? R = রো হয়ে যাবে। তাহলে আমরা এর সংজ্ঞা কি করে দেবো? তাহলে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। বা আমরা বলতে পারি তাহলে একক প্রস্থচ্ছেদ আবার একক দৈর্ঘ্য হচ্ছে, তাহলে এটা কি একটা ঘনক হচ্ছে কি হচ্ছে না? এটা একটা ঘনক হচ্ছে কি হচ্ছে না? তাহলে একক আয়তন বিশিষ্ট কোনো ঘনকের, তাহলে একক ঘনকের দুই প্রান্তের রোধকেই ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। তাহলে একক ঘনকের দুই প্রান্তের রোধকেই কি বলা হচ্ছে? ওই পরিবাহীর রোধাঙ্ক বলা হয়। ঠিক আছে, তাহলে রোধাঙ্কের একক কি হবে? রোধাঙ্কের একক কি হবে না? রোধাঙ্কের একক হবে, তাহলে দেখো R সমান তাহলে কি হচ্ছে? R সমান রো গুণিত L/A বা রো = R গুণিত A/L। ঠিক আছে, এরপর SI পদ্ধতিতে দেখো, SI পদ্ধতিতে তোমার রো এর একক কি হবে না হচ্ছে এটার হচ্ছে ওহম, রোধের একক ওহম। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার ডিভাইডেড বাই মিটার, মিটার স্কয়ার ডিভাইডেড বাই মিটার। তাহলে কি হবে? ওহম মিটার, ওহম মিটার। কি হবে? ওহম মিটার। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? ওহম মিটার। বা সিজিএস পদ্ধতিতে কি হবে? স্ট্যাট ওহম সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে কি হবে? স্ট্যাট ওহম সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এতটা অবধি দেখলাম রোধাঙ্ক কাকে বলে, রোধ থেকে আমরা কিভাবে রোধাঙ্ক পেলাম, এবং রোধাঙ্ক থেকে রোধাঙ্কের একক অবধি গেলাম। এরপরে আমরা দেখব যে আমরা বলছি বারবার উষ্ণতা ও উপাদান অপরিবর্তিত থাকলে তাহলে উষ্ণতার সঙ্গে রোধ কিভাবে পরিবর্তিত হয় আমরা একটু দেখে নেব। তাহলে এখন দেখব কি উষ্ণতার সঙ্গে রোধ কিভাবে পরিবর্তিত হচ্ছে। কি বললাম? উষ্ণতার উপর রোধ কিভাবে পরিবর্তিত হয়। উষ্ণতার সঙ্গে, উপর নয়, উষ্ণতার সঙ্গে রোধ কিভাবে পরিবর্তিত হয়। এখন আমরা কি দেখব? উষ্ণতার সঙ্গে রোধ কিভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, উষ্ণতার সঙ্গে কিভাবে রোধ পরিবর্তিত হয়? ধরলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
কোনো পরিবাহীর রোধ R0। এরপর তার কত ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি হয়েছে? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হয়েছে। 0 থেকে কত হয়েছে? তার টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হয়েছে। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই পরিবাহীর রোধ কত হচ্ছে? R_T। কত হচ্ছে? R_T। বুঝতে পারছো? ঠিক একই রকমভাবে যখন সেই আমরা প্রসারণ গুণাঙ্কগুলো পড়েছিলাম, তাপের চ্যাপ্টারে যখন প্রসারণ গুণাঙ্কগুলো পড়েছিলাম, যেরকমভাবে করেছিলাম ঠিক একই রকমভাবে। তাহলে কি বললাম? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পরিবাহীর রোধ R0 আর টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই পরিবাহীর রোধ RT হচ্ছে। তাহলে আমরা বলতে পারি RT সমান R0 1 প্লাস আলফা টি, যেখানে আলফা ইকুয়াল টু হচ্ছে রোধ গুণাঙ্ক। আর কি বলবো আমরা? রোধ গুণাঙ্ক। রোধ গুণাঙ্ক নয়, রোধের উষ্ণতা গুণাঙ্ক। আমি একটু ভুল বললাম। তাহলে রোধের কি হচ্ছে? উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক, ঠিকই বলেছো তোমরা, রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আলফা ইকুয়াল টু কি হচ্ছে? রোধের উষ্ণতা গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে আলফা সমান আমরা কি করে কি লিখতে পারি? দেখো, তাহলে RT সমান R0 প্লাস R0 আলফা টি। তাহলে R0 আলফা টি সমান কি হবে? RT মাইনাস R0, বা আলফা ইকুয়াল টু RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু টি। ঠিক আছে, R0 ইন্টু টি। এখন টি ইকুয়াল টু যদি 1 ডিগ্রি হয়, টি যদি 1 ডিগ্রি হয় এবং হচ্ছে তোমার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি 1 হয়, মানে R0 ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আলফা ইকুয়াল টু কী হবে? RT মাইনাস R0। এটাই হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটাই হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো পরিবাহীর রোধ প্রতি একক রোধে যত বৃদ্ধি পায় তাকেই ওই পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক বলা হচ্ছে। তাহলে কি বললাম? একই রকমভাবে ওইখানে যেমন আয়তন প্রসারণ গুণাঙ্ক ছিল বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ছিল, একই সংজ্ঞা। তাহলে কি হবে? প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো পরিবাহীর রোধের প্রতি একক রোধে যত রোধ বৃদ্ধি পায় তাকেই আমরা কি বলবো? ওই পরিবাহীর রোধ গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। ঠিক আছে, এরপর আমরা দেখব হচ্ছে সংকর ধাতু। সংকর ধাতু যেটা আমাদের বিভিন্ন রকম যে তড়িৎ প্রবাহের জন্য যে সমস্ত আমরা গেজেটগুলো ব্যবহার করি বা ওয়্যারগুলো ব্যবহার করি এইরকম অনেক সংকর ধাতু ব্যবহার করা হয়। কি সংকর ধাতু? না হচ্ছে ম্যাঙ্গানিন। কি বললাম? ম্যাঙ্গানিন। কি দিয়ে তৈরি? এর মধ্যে কপার থাকে। ম্যাঙ্গানিন কি দিয়ে তৈরি? কপার। মানে কি দিয়ে তৈরি মানে কি? কপার। ক আসছে কীভাবে মনে রাখবে দেখো, কারণ না মনে রাখলে এত এরকমভাবে যদি না তুমি মনে রাখো কত মুখস্থ করবে, তাই না? একটা চ্যাপ্টার ছেড়ে যখন আরেকটা চ্যাপ্টারে যাবে তখন ভুলে যাবে। তাহলে ম্যাঙ্গানিন কি দিয়ে তৈরি প্রশ্ন করবে, তাহলে কি মানে কি চলে আসবে? ক দিয়ে কপার আসবে। ঠিক আছে, সঙ্গে কি থাকবে? ম্যাঙ্গানিজ থাকবে। কি বললাম? কি দিয়ে তৈরি? ম্যাঙ্গানিন। তাহলে ম্যাঙ্গানিজ থাকবে। আর এই যে নিতে কি থাকবে? নিকেল। ম্যাঙ্গানিজ আর নিকেল। তাহলে কি বললাম? এই ম্যাঙ্গানিন একটা সংকর ধাতু। আরেকটা আছে কি আছে? কনস্ট্যান্টান। কি আছে? কনস্ট্যান্টান। কনস্ট্যান্টান কি দিয়ে তৈরি? কপার এবং নিকেল দিয়ে। কি দিয়ে তৈরি? কপার এবং নিকেল তৈরি। এই দুটো ধাতু সংকরের ক্ষেত্রে
কি হয় না উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু রোধের মান অপরিবর্তিত থাকে। তাহলে এই দুটো সংকর ধাতুর উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোধের মান অপরিবর্তিত থাকে। তাহলে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোধের মান অপরিবর্তিত থাকে। ঠিক আছে, থাকে তো কি হয়েছে না এই জন্যই কি হয় এদেরকে প্রমাণ রোধাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। তাই এদেরকে কি করা হয় প্রমাণ রোধাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্ক কাকে বলে এবং সেই রোধাঙ্কের একক কী এবং রোধাঙ্কের উপর উষ্ণতার কী প্রভাব সেটা আমরা পড়লাম। আজকে আমাদের পড়ার কথা ছিল পরিবাহিতাঙ্ক, কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশি হার্ড হয়ে যাচ্ছে, তাই আজকে এই পর্যন্তই। দেখা হবে এর পরের ক্লাসে, যেখানে আমরা আলোচনা করব এই যে থেকে যাওয়া অংশটা পরিবাহিতাঙ্ক এবং পরিবাহিতাঙ্কের উপরে আমরা যে এই যে পরিবাহীগুলোকে ক ভাগে ভাগ করব সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা এখনও যারা আগের ক্লাসগুলো করোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো করো, আমার প্লে লিস্টে দেওয়া আছে, ওখানে দেখে পরপর ক্লাসগুলো করো আর ভালোভাবে পড়ো চ্যাপ্টারটা। তোমাদের যদি কোনো রকম অসুবিধে থাকে তাহলে তোমরা কমেন্টে লিখো, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, দিলে আমার তোমাদেরকে আরও বোঝাতে সুবিধা হবে। সামনেই মাধ্যমিক পরীক্ষা, আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।